আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ধ্বংসস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি, সেজন্য দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের প্রতিবেদনে থাকছে এরই বিস্তারিত। জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, বর্তমান প্রজন্মের সাথে ইন্টারনেটের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু সকলের পক্ষে এর ব্যয় বহন করা সম্ভব হয়ে ওঠে না। তাই সকলের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দলের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তারেক রহমান বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে মূল লক্ষ্য। বিগত স্বৈরাচার দেশের সকল খাত ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে তা ধীরে ধীরে গড়ে তোলা হবে বলে জানান তিনি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। দেশের ২০ কোটি মানুষের জন্য উপযুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবার দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। এই ২০ কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রাথমিকভাবে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়া বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে শহরের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া জেলা প্রশাসকের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মব সন্ত্রাসের কাছে গণতন্ত্র জিম্মি, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভায় উঠে আসে এমন উৎকণ্ঠার কথা। ২টি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির। এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করেছে দলটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় দলটি। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে রোববার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। এ সময় গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়টি বারবার উঠে আসে। আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ সংকটের মুখে, যা থেকে উত্তরণে গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট
ঘটনা যেন না ঘটে। সভা শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময়, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরে শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে, সেটা কেন? কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা ৭১, তারপরে ৯০ পার হতে হতে আমরা ৫ই আগস্ট। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ? সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ তাকে বাছাই করবে, সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। জনগণ অপেক্ষা করছিল। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশে এখন থেকে মাঠ পর্যায়ে পুনরায় যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা ও ভোটারদের মাঝে আস্থা ফেরানো হচ্ছে যৌথ বাহিনীর লক্ষ্য। রোববার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় হাদি হত্যাকাণ্ডে নির্বাচনের উৎসবের আমেজ ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন কমিশনার। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা, এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। এ সময় হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদির শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ইসি বলেন, যারা নির্বাচনে উৎসবের পরিবেশ ব্যাহত করতে চায় তারা ব্যর্থ হবে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। এদিকে রবিবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। একটি ভালো নির্বাচন করতে বাহিনীগুলো বদ্ধপরিকর বলেও জানান কমিশনার। 3 বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন, এবং যত ডিপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে মূল রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। আইনের আওতায় নিয়ে আসা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান শনাক্তে পুলিশ সহ গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার ভারতে চলে যাওয়া প্রচার কৌশলগত কারণে হতে পারে বলেও জানান তিনি। অতিরিক্ত আইজিপি জানান, হাদিকে হত্যার ঘটনায় যাদের নাম সামনে আসছে তাদের অনেকে গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছেন। তদন্তের সম্পৃক্ততা পেলে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে,
এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। আজকের মধ্যে হাদির হত্যাকারী কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি জাতির সামনে প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে টিএসসিতে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে মেরে পুরানো ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মব সন্ত্রাসের বিচার দাবি করে বলেন ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ও ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করছে। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদেরকে শুধুমাত্র ওই মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতা সহ সাধারণ শিক্ষার্থীদের একাংশ। দুপুর 2:30টার দিকে ডাকসু হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ উসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম বদলে বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম করার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছি। ফেসিবাদের আইকনদের নামে ক্যাম্পাসে 5টি স্থাপনা আছে, প্রত্যেক স্থাপনার নাম পরিবর্তন করতে হবে। শেখ মুজিব হলের নামে প্রস্তাব শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। বাংলাদেশের ইনসাফের পক্ষে যিনি সবসময় কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শহীদ উসমান হাদি। ফেসিবাদের দোষর যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে প্রশাসনিক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের আবেদন দিচ্ছি। শরীফ উসমান হাদির হত্যাকারী ও মাস্টারমাইন্ডদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভক্তরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তারা এসব দাবি জানান। নিরাপত্তাজনিত কারণে সমাধি চত্বর খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। এর আগে ভোরে সমাধি জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাদির বড় ভাই ওমর হাদি অসম্পূর্ণ বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এআর বাদলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রবিবার সকাল থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ। ওসমান হাদির আদর্শের বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ওর যে মনের বাসনাটা ছিল, সেই বাসনা যদি আমরা সবাই ঐক্য হইয়া সেই বাসনা পূর্ণ করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশ ঠিক আল্লাহই করবে। সারা দেশের মানুষ একত্র হইয়া এই অত্যাচারের বিরুদ্ধে লড়েন এবং শান্তিপূর্ণ দেশ করেন। নিরাপত্তাজনিত কারণে হাদির সমাধি চত্বরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এই অবস্থা থাকবে, এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তো যখন একটু নরমালাইজ হয়ে যাবে সবকিছু, তখন উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে। হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আল ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল, সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া। অনুষ্ঠানে হাদির বড় ভাই ওমর বিন হাদি ছোট ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিপ্লব চলমান রাখার আহ্বান জানান। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনাকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এর আগে ফজরের নামাজের পর ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। খুনিদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে শহীদ ওসমান হাদি হল লিখেছেন শিক্ষার্থীরা। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ না, হলে গণস্বাক্ষর হয়েছে, আমাদের হলের হল সংসদ আছে, শিক্ষার্থীরা আছে, সবাই সাধারণ শিক্ষার্থীদের অনুমতিক্রমে হলের নাম চেঞ্জ করা হয়েছে। গত 12 ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে ঘাতকরা। 19 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন এই বিপ্লবী মহানায়ক। আর বাদল, RTV, ঢাকা। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম রবিবার থেকে স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাংলাদেশ হাইকমিশনার গেটে এই ঘটনা ঘটে বলে জানান দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ। তবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তার বেষ্টনী ভেদ হয়নি বলে জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা এসছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে সেটাকে তারা ভুলভাবে উপস্থাপনের কথা বলেছে। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। এদিকে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভেকের কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকার বীর উত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি বাসারে অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা ও সেনা নৌ বিমান বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা AK খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব AK খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে AK খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। শনিবার সকালে বার্ধক্যের কারণে মারা যান AK খন্দকার। গত এক বছরে ইস্টার্ন ব্যাংকের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর যাত্রার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 40টি পার্টনার ও মার্চেন্ট প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে EBL। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত স্কাই ফেয়ার EBL ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে 2025 বিষয়ক অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। দ্বিতীয়বারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে EBL। অনুষ্ঠানে EBL ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেকার, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ও SME ব্যাংকিং প্রধান M খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান আহসান উল্লাহ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজনেস ও সোশ্যাল এলিটরা উপস্থিত ছিলেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।